প্রাচীন ভারতের প্রায় ১৩০০ বছরের এক লম্বা সফরের কথা বলবো আজ। তবে এই গল্পে কোনো রাজা বা সাম্রাজ্যের জাঁকজমকের কথা নয়, বরং গল্পটা সেই সব সাধারণ মানুষদের যাদের ঘাম আর শ্রমে একটা গোটা অর্থনীতি আর সমাজ গড়ে উঠেছিল। চলুন এই অসাধারণ ইতিহাসটা একটু কাছ থেকে দেখা যাক। এই কবিতার লাইনটা দিয়েই না হয় শুরু করা যাক, কারণ আমাদের পুরো আলোচনার ফোকাসটাই থাকবে এদের ওপর, মানে সেই মানুষগুলো যারা মাঠে বীজ বুনত আর পাকা ধান কাটত। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই ওরা আসলে কারা? দেখুন, বড় বড় সাম্রাজ্যের জয়স্তম্ভ তো একসময় ভেঙে পড়ে, যুদ্ধের দামামাও থেমে যায়, কিন্তু এই সাধারণ মানুষের কাজ সেটা কিন্তু চলতেই থাকে যুগ যুগ ধরে। তাহলে কিভাবে তারা ইতিহাসকে এগিয়ে নিয়ে গেল? আমরা মোট 5টা ধাপে বিষয়টা দেখব। প্রথমে জানব ইতিহাসের এই সাধারণ মানুষ কারা ছিল। তারপর দেখব লোহা আর নগর কিভাবে সবকিছু বদলে দিল। এরপরে মৌর্য সাম্রাজ্য কিভাবে এই অর্থনীতিকে নিজেদের নিয়ন্ত্রণে আনল। তারপর বিশ্ব বাণিজ্যের রাস্তায় ভারতের ভূমিকা। আর সবশেষে জমির ওপর ভিত্তি করে গড়ে ওঠা এক নতুন সমাজ। তাহলে প্রথম পর্ব, ইতিহাসের সাধারণ মানুষ। যে কোনো বড় সাম্রাজ্য বা সভ্যতার আসল ভিত্তিটা কি? তার অগণিত কৃষক, কারিগর আর বণিকদের শ্রম। রাজার সিংহাসন কিন্তু এদেরই কাঁধে ভর দিয়ে টিকে থাকত, যদিও ইতিহাস এদের নাম প্রায় মনে রাখে না। দ্বিতীয় পর্ব, লৌহ ও নগরের যুগ। আমরা চলে যাচ্ছি খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে, মহাজনপদের সময়, যখন ছোট্ট একটা ধাতু সবকিছু একেবারে ওলটপালট করে দিয়েছিল, আর সেটা হলো লোহা। এই স্লাইডটা কিন্তু একটা দারুণ চেইন রিয়াকশন দেখাচ্ছে। একবার ভাবুন তো, সবকিছুর শুরু কিন্তু লোহা দিয়ে। লোহার কুঠার দিয়ে জঙ্গল সাফ করে নতুন বসতি তৈরি হলো। তারপর লোহার লাঙল চাষের পরিমাণ বহুগুণ বাড়িয়ে দিল। আর এর ফলে যা হলো তা হলো অমংস কৃষি উদ্বৃত্ত বা অ্যাগ্রিকালচারাল সারপ্লাস। এই অতিরিক্ত খাবারই জন্ম দিল বড় বড় নগর, শিল্পী, বণিক আর ১৬টা শক্তিশালী মহাজনপদের। এটাই ছিল ভারতের বিখ্যাত দ্বিতীয় নগরায়ন। তো এই নতুন অর্থনীতিটা দেখতে ঠিক কেমন ছিল? দেখুন, কৃষিই ছিল প্রধান পেশা, আর মগধের শালিধান তো ছিল একটা প্রিমিয়াম প্রোডাক্ট। কিন্তু জমিতে সবার সমান অধিকার আর থাকল না। এই সময়েই ভূমিহীন কৃষক শ্রেণীর জন্ম হল। অন্যদিকে বারাণসীর কাপড় বা উত্তর ভারতের আয়নার মতো চকচকে কালো মাটির পাত্রের মতো দারুণ সব শিল্প গড়ে উঠল। স্থল আর নদীপথে ব্যবসা বাণিজ্য বাড়তে থাকল, আর কারসাপনের মতো ধাতব মুদ্রার লেনদেনকে অনেক সহজ করে দিল। সব মিলিয়ে সমাজটা আরও জটিল আর বিশেষায়িত হয়ে উঠছিল। তৃতীয় পর্ব, সাম্রাজ্যের অর্থনীতি। খ্রিস্টপূর্ব ৪র্থ শতকের শেষে যখন মৌর্য সাম্রাজ্য এলো, তারা শুধু শাসনই করল না, তারা এই নতুন অর্থনৈতিক শক্তিকে একটা বিশাল সাম্রাজ্যের কাঠামোতে বেঁধে ফেলল। মৌর্যরা এটা কিভাবে করেছিল, এই স্লাইডটা তা খুব ভালোভাবে দেখাচ্ছে। ভাবুন, রাষ্ট্র নিজেই যেন এক বিশাল সিইওর মতো কাজ করছে। খনি থেকে শুরু করে নুন পর্যন্ত সবকিছু তাদের নিয়ন্ত্রণে। টাকা বানানো বা সুতো কাটার মতো শিল্পে তাদের সরাসরি নজরদারি ছিল। তারা চাষিদের আরও বেশি জমি চাষ করতে উৎসাহ দিত, কারণ যত বেশি চাষ তত বেশি রাজস্ব। এমনকি আজকের দিনের মাইলস্টোনের মতো চিহ্ন দিয়ে রাস্তাও বানাত তারা, মানে একটা অসাধারণ কেন্দ্রীয় পরিকল্পনা। মৌর্য দরবারে এসেছিলেন গ্রিক রাষ্ট্রদূত মেগাস্থেনেস। তিনি পেশার ভিত্তিতে সমাজকে ভাগ হতে দেখেছিলেন। তার চোখে জনসংখ্যা মোট 7টা শ্রেণীতে বিভক্ত ছিল: দার্শনিক, কৃষক, সৈনিক, কারিগর ইত্যাদি। তবে মজার ব্যাপার হলো, তিনি লিখেছিলেন যে ভারতে নাকি কোনো দাস প্রথা বা দুর্ভিক্ষ ছিল না। যদিও এটা সম্ভবত পুরোপুরি ঠিক নয়, কারণ তিনি হয়তো সমাজের একটা নির্দিষ্ট অংশের বাইরে দেখার সুযোগ পাননি। সেই সময়ের সাধারণ জীবনে যদি একটু উকি দেওয়া যায়, তাহলে দেখা যায় মানুষ সুতির পোশাক পরত, পলেস্তারা করা বাড়িতে থাকত। আর নারীদের ভূমিকাও কিন্তু বেশ বৈচিত্র্যময় ছিল। বস্ত্রশিল্পে কাজ করা থেকে শুরু করে রাষ্ট্রের গুপ্তচর হিসেবেও তাদের নিয়োগ করা হতো। আর সাম্রাজ্যের ক্ষমতার একটা জ্বলজ্বন্ত প্রমাণ ছিল সুদর্শন হ্রদ, রাষ্ট্রের উদ্যোগে তৈরি এক বিশাল সেচ প্রকল্প, যা শতাব্দীর পর শতাব্দী ধরে কৃষকদের সেবা দিয়ে গেছে। চতুর্থ পর্ব, বিশ্ব বাণিজ্যে ভারত। এবার আমরা খ্রিস্টপূর্ব ২য় শতক থেকে খ্রিস্টীয় ৪র্থ শতকে চলে যাব। এই সময়টায় ভারতীয় উপমহাদেশ হয়ে উঠেছিল একটা গ্লোবাল মার্কেটপ্লেসের কেন্দ্রবিন্দু। ভারত তখন বিশ্ব বাণিজ্যের একেবারে কেন্দ্রে। এখান থেকে কি যেত? যেত সূক্ষ্ম মসলিন আর সুতির কাপড়, দামি হীরা, মুক্তা আর গোলমরিচের মতো মশলা, যার দাম তখন সোনার সমান ছিল। ভাবা যায়। আর আসত কি? সিল্ক রুট ধরে চীন থেকে আসত বিখ্যাত রেশম, আর রোমান সাম্রাজ্য থেকে আসত সুন্দর কাঁচের জিনিসপত্র। কিন্তু এই বিশাল ব্যবসা বাণিজ্য কারা চালাত?
এর উত্তর হল গিল্ড বা শ্রেণী আর সংঘ। এরা শুধু ব্যবসায়ীদের একটা দল ছিল না, এরা ছিল অর্থনীতির আসন ইঞ্জিন। জিনিসের কোয়ালিটি কন্ট্রোল করা থেকে শুরু করে দাম ঠিক করা, এমনকি আজকের দিনের ব্যাংকের মতো টাকা জমা রাখা বা ধার দেওয়া সবই করত তারা। কিন্তু বড় বড় বাণিজ্যপথ থেকে দূরে গ্রামের সাধারণ জীবনটা কেমন ছিল? গাথা সপ্তশতী নামে একটা প্রাচীন বই আমাদের দাক্ষিণাত্যে গ্রামের খুব সুন্দর একটা ছবি দেয়। সেখানে খড়ের ছাউনি দেওয়া বাড়ির কথা আছে, নাচ গানে ভরা উৎসবের কথা আছে, আর আছে সূর্য ও আগুনের মতো দেবতাদের পূজার কথা। এটাই ছিল সাধারণ মানুষের জীবন আর সংস্কৃতি। পর্ব ৫, জমির উপর নতুন সমাজ। আমাদের সফরের শেষ ধাপে, মানে খ্রিস্টীয় তৃতীয় থেকে সপ্তম শতকে এসে আমরা অর্থনীতির একটা বিরাট পরিবর্তন দেখব। ফোকাসটা আন্তর্জাতিক বাণিজ্য থেকে সরে গিয়ে অন্য একদিকে মোড় নিয়েছিল। এই নতুন অর্থনীতির মূল চাবিকাঠি ছিল অগ্রহার ব্যবস্থা। সহজ কথায় এটা ছিল ব্রাহ্মণ বা বৌদ্ধ মঠগুলোকে করমুক্ত জমি দান করার একটা প্রথা। এর ফলে নতুন নতুন জমি চাষের আওতায় আসতে শুরু করে এবং ধীরে ধীরে ব্যক্তিগত ভূস্বামীদের ক্ষমতা আর প্রভাব অনেক বেড়ে যায়। গুপ্তযুগ ছিল এক অদ্ভুত প্যারাডক্সের সময়। একদিকে রোমের সাথে ব্যবসা বাণিজ্য কমে আসছিল, কিন্তু অন্যদিকে দেশের ভেতরের প্রযুক্তি আর কারিগরি বিদ্যা পৌঁছেছিল এক অবিশ্বাস্য জায়গায়। এর সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? দিল্লির লৌহস্তম্ভ। ভাবুন, ১৬০০ বছর পরেও ওতে প্রায় মরিচা ধরেনি। কি অসাধারণ ধাতুবিদ্যা ছিল তাদের। সামাজিকভাবে এই যুগটা বেশ জটিল ছিল। বর্ণপ্রথা আরও কঠোর হয়ে ওঠে, আর চণ্ডালদের মতো সম্প্রদায়কে গ্রামের বাইরে থাকতে বাধ্য করা হতো। অর্থনীতিতে সোনার দিনার আর রূপোর রূপক মুদ্রা চলত। তবে একটা ভালো দিকও ছিল। স্ত্রীধন প্রথা শুরু হয়, যা নারীদের কিছু ব্যক্তিগত সম্পত্তির মালিকানা দিত। আর সেই সময় ভারতে আসা চীনা পর্যটক ফাহিয়েন এখানকার সমৃদ্ধ শহর আর দাতব্য হাসপাতালের কথা লিখে গেছেন। চলুন এই পুরো ১৩০০ বছরের যাত্রাটা একবার এক ঝলকে দেখে নিই। শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে, লোহা আর নগরায়নের হাত ধরে। এরপর এলো মৌর্য যুগের কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। তারপর ১০০ খ্রিস্টাব্দে নাগাদ বিশ্ব বাণিজ্যের শিখরে পৌঁছানো গেল। আর সবশেষে ৪০০ খ্রিস্টাব্দ থেকে শুরু হল ভূমিভিত্তিক অর্থনীতির উত্থান, যা আমাদের আবার সেই প্রথম প্রশ্নে ফিরিয়ে আনে। সাম্রাজ্য আসে, সাম্রাজ্য যায়, কিন্তু কাদের কাজ আসলে ইতিহাসকে সামনে এগিয়ে নিয়ে চলে? আমরা যেমনটা দেখলাম, এর উত্তরটা লুকিয়ে আছে সেই অগণিত কৃষক, কারিগর আর বণিকদের মধ্যেই, যাদের প্রতিদিনের পরিশ্রম বারবার সভ্যতাকে নতুন করে গড়ে তুলেছে।